নমস্কার, আপনারা শুনছেন সাহিত্যম। আমাদের আজকের পরিবেশনা শুরু হওয়ার আগে দর্শক এবং শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আমাদের শিবরাম চক্রবর্তীর হাসির গল্প সমগ্র ভিডিওটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এইভাবেই সাহিত্যমের সঙ্গে আপনারা জুড়ে থাকুন। নিত্য নতুন মজার গল্প সবসময়ই আসতে থাকছে আমাদের চ্যানেলে। এছাড়াও আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, হেমেন্দ্র কুমার রায় এবং অন্যান্য বিশিষ্ট লেখক লেখিকাদের গল্প আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব। আমাদের আজকের পরিবেশনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মিসমিদের কবচ তৃতীয় পর্ব। আমার মনে একটা বিশ্বাস ক্রমশ দৃঢ়তর হয়ে উঠছে। গাঙ্গুলি মশাইকে খুন করতে এবং খুনের পরে তাঁর ঘরের মধ্যে খুঁড়ে দেখতে খুনের লেগেছিল সারা রাত। যুক্তির দিক থেকে হয়তো এর অনেক দোষ বার করা যাবে, কিন্তু আমি অনেক সময় অনুমানের ওপর নির্ভর করে অগ্রসর হয়ে সত্যের সন্ধান পেয়েছি। কিন্তু ননী ঘোষকে আমি এখনও রেহাই দিইনি। শ্যামপুরে ফিরেই আমি আবার তার সঙ্গে দেখা করলাম। আমায় দেখে ননির মুখ শুকিয়ে গেল, তাও আমার চোখ এড়ালো না। শোনো ননি, আবার এলাম তোমায় জ্বালাতে, কতকগুলি কথা জিজ্ঞেস করব। আগে বলুন। গাঙ্গুলি মশাই যেদিন খুন হন সে রাত্রে তুমি কোথায় ছিলে? ননির মুখ বিবর্ণ হয়ে গেল। আগে বলো, কোথায় ছিলে? বাড়ি ছিলে না? আগে না, সামটায় শ্বশুরবাড়ি যেতে যেতে সেদিন দেবনাথপুরের হাটতলায় রাত কাটাই। কেউ দেখেছে তোমায়? আগে তা যদিও দেখেনি। কেন দেখেনি? রাত হয়ে গেল দেখে ওখানে আশ্রয় নিয়েছিলাম, তখন কেউ সেখানে ছিল না। খেয়াঘাট পার হওনি দেবনাথপুরে? হ্যাঁ বাবু, অনেক লোক একসঙ্গে পার হয়েছিল, আমায় তো পাটনি চিনে রাখেনি। বাড়ি এসেছিলে কবে? শনিবার দুপুরবেলা। গাঙ্গুলি মশাই খুন হয়েছিলেন কার মুখে শুনলে? আগে গায়ে ঢুকেই মাঠে কাপালিদের মুখে শুনি। কার মুখে শুনেছিলে? তার নাম বলো। আগে ঠিক মনে হচ্ছে না, বোধহয় হিরু কাপালি। তার কাছে গিয়ে প্রমাণ করে দিতে পারবে? ননি ইতস্তত করে বললে, আগে ঠিক তো মনে নেই, যদি হিরু না হয়। ননির কথায় আমার সন্দেহ আরও বেশি হলো। সে রাত্রেও ঘরে ছিল না, অথচ কোথায় ছিল তা পরিষ্কার প্রমাণও দিতে পারছে না। গোপনে সন্ধান নিয়ে আরও জানলাম ননি সম্প্রতি কলকাতায় গিয়েছিল। আজ 2 দিন হলো এসেছে। ননিকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, ও সত্যি কথা বলবে না। একটা কিছু কাণ্ড ও ঘটাচ্ছে নাকি তলে তলে, কিছু বোঝা যাচ্ছে না। 2 দিন পরে শ্রীগোপাল এসে আমায় খবর দিলে, গ্রামের মহিন শ্যাকরাকে সে ডেকে এনেছে, আমার সঙ্গে দেখা করবে, বিশেষ কাজ আছে। মহিন শ্যাকরার বয়স প্রায় 50-এর ওপর। নিতান্ত ভালো মানুষ, গ্রাম্য শ্যাকরা। ঘোর প্যাঁচ জানে না বলেই মনে হলো। শ্রীগোপালকে বললাম, একে কেন এনেছো? এ কি বলছে শুনুন। কি ব্যাপার মহিন? বাবু, ননী ঘোষ আমার কাছে 11 ভরি সোনার তাবিজ আর হার তৈরি করে নিয়েছে, আজ 3-4 দিন আগে। তাই নাকি? তার দাম কত? 27 টাকা করে ভরি, হিসেব করুন। টাকা নগদ দিয়েছিল? হ্যাঁ বাবু। সে টাকা তোমার কাছে আছে? নোট না নগদ? নগদ টাকা নেই বাবু, তাই নিয়ে মহাজনের ঘর থেকে সোনা কিনে এনে গহনা করি। 2-1 টাকাও নেই? না বাবু। তোমার মহাজনের কাছে আছে? বাবু, রানাঘাটের শীতল পোদ্দারের দোকানে কত সোনা কেনা বেচা হচ্ছে দিনে, আমার সে টাকা কি তারা বসিয়ে রেখেছে? শীতল পোদ্দার নাম? আমার সঙ্গে তুমি চলো রানাঘাটে আজই। বেলা 3টের ট্রেনে মহিন শ্যাকরাকে নিয়ে রানাঘাটে শীতল পোদ্দারের দোকানে হাজির হলাম। সঙ্গে মহিনকে দেখে বুড়ো পোদ্দার মশাই ভাবলে বড় খরিদ্দার একজন এনেছে মহিন। তাদের আদর অভ্যর্থনাকে উপেক্ষা করে আমি আসল কাজের কথা পারলাম, একটু কড়া রুক্ষস্বরে। সেদিনেই মহিন আপনাদের ঘর থেকে সোনা কিনেছিল 11 ভরি। পোদ্দারের মুখ
বিবর্ণ হয়ে উঠল ভয়ে। ভাবলে এ নিশ্চয়ই পুলিশের হাঙ্গামা। হ্যাঁ বাবু, কিনেছিল। টাকা নগদ দেয়? তা দিয়েছিল। সে টাকা আছে? না বাবু, টাকা কখনো থাকে? আমাদের বড় কারবার। কোথাকার টাকা কোথায় গিয়েছে? আমি ওকে ভয় দেখানোর জন্য কড়া সুরে বললাম, ঠিক কথা বলো, টাকা যদি থাকে আনিয়ে দাও। তোমার ভয় নেই? চুরির ব্যাপার নয়, মোহিনীর কোনো দোষ নেই। তোমাদের কোনো পুলিশের হাঙ্গামায় পড়তে হবে না, কেবল কোর্টে সাক্ষী দিতে হতে পারে। টাকা বার করো। এগুলো পুরনো টাকা। সে কথায় তোমার দরকার নেই, নাম লেখা থাক না থাক, টাকা তুমি বার করো। শীতল পোদ্দার টাকা বার করে নিয়ে এলো একটা থলির মধ্যে থেকে। বললে, সেদিনকার তহবিল আলাদা করা ছিল। সোনা বিক্রির তহবিল তাদের আলাদা থাকে, কারণ এই নিয়ে মহাজনের সোনা কিনতে যেতে হয়। টাকা হাতে নিয়ে দেখবার আগেই শীতল একটা কথা বললে, যা আমার কাছে আশ্চর্য বলে মনে হলো। বাবু, এগুলো পুরনো টাকা। পোঁতা টোতা ছিল বলে মনে হয়, এ চুরির টাকা নয়। তুমি কি করে জানলে এ পুরনো টাকা? দেখুন, আপনিও হাতে নিয়ে। পুরনো কলঙ্ক ধারা রূপ দেখলে আমাদের চোখে কি চিনতে বাকি থাকে বাবু? এই নিয়ে তো কারবার করছি। কতদিনের পুরনো টাকা এ? 20-25 বছরের। আমি টাকাগুলো হাতে নিয়ে পরীক্ষা করে দেখলাম, 20 বৎসরের পরের কোনো সালের অঙ্ক টাকার গায়ে লেখা নেই। মাটিতে পোঁতা টাকা বলে ঠিক মনে হচ্ছে। নিশ্চয়ই বাবু, পেতলের হাঁড়িটা পোঁতা ছিল, পেতলের কলঙ্ক লেগে গেছে টাকার গায়ে। আচ্ছা, তুমি এ টাকা আলাদা করে রেখে দাও। আমি পুলিশ নই, কিন্তু পুলিশ শিগগির এসে এ টাকা চাইবে, মনে থাকে যেন। দোহাই বাবু, দেখবেন যেন আমি এর মধ্যে জড়িয়ে না পড়ি। কোনো দোষে দোষী নই বাবু। মহিন আমার পুরনো খাতক খদ্দের। ও কোথা থেকে টাকা এনেছে তা কেমন করে জানবো বলুন? মহিনকে নিয়ে দোকানের বাইরে চলে এলাম। দেখি ও ভয়ে কেমন বিবর্ণ হয়ে উঠেছে। কি মহিন, তোমার ভয় কি? তুমি গাঙ্গুলি মশাইকে খুন করনি তো? খুন? গাঙ্গুলি মশাইকে? কি যে বলেন বাবু? দেখলাম ওর সর্বশরীর থরথর করে কাঁপছে। কেন? ওর এত ভয় হলো কিসের জন্য? আমরা ডিটেকটিভ, আসামি ধরতে বেরিয়ে কাউকে সাধু বলে ভাবা আমাদের স্বভাব নয়। মিস্টার সোম আমার শিক্ষাগুরু। তার একটি মূল্যবান উপদেশ হচ্ছে, যে বাড়িতে খুন হয়েছে বা চুরি হয়েছে সে বাড়ির প্রত্যেককেই ভাববে খুনি ও চোর। প্রত্যেককে সন্দেহের চোখে দেখবে, তবে খুনের কিনারা করতে পারবে, নতুবা পদে পদে ঠকতে হবে। ননী ঘোষ তো আছেই এর মধ্যে। এ সন্দেহ আমার এখন বদ্ধমূল হলো। বিশেষ করে টাকা দেখবার পর আদৌ সে সন্দেহ না থাকবারই কথা। কিন্তু এখন আবার একটা নতুন সন্দেহ এসে উপস্থিত হলো। এই মহিন শেখরার সঙ্গে খুনের কি কোনো সম্পর্ক আছে? কথাটা ট্রেনে বসে ভাবলাম। মহিনও কামরায় একপাশে বসে আছে। সে আমার সঙ্গে একটা কথাও বলেনি। জানলা দিয়ে পাণ্ডুর বিবর্ণ মুখে ভীত চোখে বাইরের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে আছে। মহিনের যোগাযোগে ননী ঘোষ খুন করেনি তো? দুজনে মিলে হয়তো এ কাজ করেছে। কিংবা এমনও কি হতে পারে না যে মোহিনী খুন করেছে, ননী ঘোষ নির্দোষ? তবে একটা কথা, ননী ঘোষের হাতেই খাতাপত্র, কত টাকা আসছে যাচ্ছে ননীই তো জানতো। মোহিন শেখরা সে খবর কি করে রাখবে? তখনই একটা কথা মনে পড়ল। গাঙ্গুলি মশাই ছিলেন সরল প্রাণ লোক, যেখানে সেখানে নিজের টাকা কড়ির গল্প করে বেড়াতেন, সবাই জানে। ভাবলাম মোহিনকে আর একটু বাজিয়ে দেখা যাক, যদি ওর পেট থেকে আর কোনো কথা বের করা যায়। তোমার দোকানে অনেকে বেড়াতে যায় না? হ্যাঁ বাবু। গাঙ্গুলি মশাইও যেতেন? যেতেন বাবু। গিয়ে গল্প টল্প করতেন? করতেন বাবু। টাকা কড়ির কথা কখনো বলতেন তোমার দোকানে বসে? সেটা তো তাঁর স্বভাব ছিল বাবু। ননী ঘোষের সঙ্গে তোমার খুব মাখামাখি ভাব ছিল? আমার খদ্দের গহনা গড়াতে আসতো, গ্রামের লোক হিসাবেই যা আলাপ, তাছাড়া বিশেষ কিছু নয়। তুমি আর ননী দুজনে মিলে গাঙ্গুলি মশাইকে খুন করে
টাকা ভাগ করে নিয়েছো, কেমন কি না? কি যে বলেন বাবু, আমি ব্রহ্ম হত্যার পাতক হব টাকার জন্যে? দোহাই ধর্ম, আপনাকে সত্যি কথা বলছি বাবু। কিছুই বোঝা গেল না। কেউ কেউ এমন নিপুণ অভিনেতা হয় যে হাবভাব দেখে বিশ্বাস করলে ঠকতে হয়। শ্যামপুরে ফিরে গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দেখা করলাম। থানা থেকে দারোগাবাবু আর ইন্সপেক্টর বাবু এসেছিলেন, আপনাকে খুঁজছিলেন। তুমি গহনার কথা কিছু বললে নাকি তাদের? না, আমাকে কোনো কথা তো বলেননি। বেশ। তারা আপনার সেই কাঠের তক্তা মতো জিনিসটা দেখতে চাইছিলেন। কেন? সে কথা কিছু বলেননি। আমি বিকালের দিকে নির্জনে বসে ভাবলাম, আমার দৃঢ় বিশ্বাস মিশমি জাতির কাষ্ঠ নির্মিত রক্ষা কবচের সঙ্গে এই খুনির যোগ আছে। সেই রক্ষা কবচ প্রাপ্তি এমন একটা অপ্রত্যাশিত ঘটনা যে আমার কাছে সেটা রীতিমতো সমস্যা হয়ে উঠেছে ক্রমশ। ননী ঘোষের সঙ্গেও এর সম্পর্ক এমন নিবিড় হয়ে উঠেছে যেটা আর কিছুতেই উপেক্ষা করা চলে না। শীতল পোদ্দারের দোকানের টাকার কথা যদি পুলিশকে বলি, তবে তারা এক্ষুনি ননীকে গ্রেপ্তার করে। কিন্তু সেদিক থেকে মস্ত বাধা হচ্ছে, সে টাকা যে ননী ঘোষ দিয়েছিল মহিনকে, তার প্রমাণ কি? মহিনের কথার উপর নির্ভর করা ছাড়া এক্ষেত্রে অন্য কোনো প্রমাণ নেই। শীতল পোদ্দারও তো ভুল করতে পারে। হয়তো এমনও হতে পারে মহিন শ্যাকরাই আসল খুনি। তার দোকানে বসে গাঙ্গুলি মশাই কখনো টাকার গল্প করে থাকবেন, তারপর সুবিধে পেয়ে মহিন গাঙ্গুলি মশাইকে খুন করেছে। ও তার টাকা পোদ্দারের দোকানে চালিয়ে এখন ননীর ওপর দোষ চাপাচ্ছে। ননী ঘোষের সঙ্গে সন্ধ্যায় দেখা করলাম। তুমি মহিনের দোকান থেকে তাবিজ গড়িয়েছো সম্প্রতি? হ্যাঁ বাবু। অত টাকা হঠাৎ পেলে কোথায়? হঠাৎ কেন বাবু, ঘি মাখনের ব্যবসা করি, টাকা হাতে ছিল তাই গড়িয়েছি। টাকা নগদ দিয়েছিলে না নোটে? নগদ। সব টাকা তোমার ঘি মাখন বিক্রির? হ্যাঁ বাবু। ননীকে ছেড়ে দিয়ে গ্রামের মধ্যে বেড়াতে বেরোলাম। ননী অত্যন্ত ধূর্ত লোক, ওর কাছ থেকে কথা বার করা চলবে না দেখা যাচ্ছে। বেড়াতে বেড়াতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির কাছে গিয়ে পড়েছি। এমন সময় দেখি কে একজন ভদ্রলোক গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দাঁড়িয়ে কথা কইছেন। আমাকে দেখতে পেয়ে শ্রীগোপাল ডাকলো, এই যে আসুন, চা খাবেন? না, এখন খাবো না, ব্যস্ত আছি। আসুন, আলাপ করিয়ে দিই। ইনি সুশীল রায়, আর ইনি জানকীনাথ পড়ুয়া, আমাদের পাড়ার জামাই। আমার বাড়ির পাশের ওই বুড়ি দিদিমার জামাই। উনিও একটু একটু মানে ওকে সব বলেছিলাম। আমি বুঝলাম জানকী বড়ুয়া আর যাই হোক, সে আমার প্রতিদ্বন্দ্বী আর একজন প্রাইভেট ডিটেকটিভ। মনটা হঠাৎ যেন বিরূপ হয়ে উঠল শ্রীগোপালের প্রতি। সে আমার উপর এরই মধ্যে আস্থা হারিয়ে ফেলেছে এবং কোথা থেকে আর একজন গোয়েন্দা আমদানি করে তাকে সব ঘটনা খুলে বলছিল। আমাকে আসতে দেখে থেমে গিয়েছে। আমি জানকীবাবুকে বললাম, আপনি কি বুঝছেন? কিছুই না, তবে আমার মনে হয় এখানকার লোকই খুন করেছে। আপনি বলছেন এই গাঁয়ের লোক? এই গাঁয়ের জানাশোনা লোক ভিন্ন এ কাজ হয়নি। ননী ঘোষের সম্বন্ধে আপনার কি মনে হয়? আমি বিস্মিতভাবে জানকীবাবুর মুখের দিকে চাইলাম। তাহলে শ্রীগোপাল দেখছি ননী ঘোষের কথাও এই ভদ্রলোকের কাছে বলেছে। ভারী রাগ হলো শ্রীগোপালের ব্যবহারে। আমার উপর তাহলে আদৌ আস্থা নেই ওর দেখছি। একবার মনে হলো জানকীবাবুর কথার কোনো উত্তর আমি দেব না। অবশেষে ভদ্রতা বোধেরই জয় হলো। বললাম, ননী ঘোষের কথা আপনাকে কে বললে? আপনি ননী ঘোষকে সন্দেহ করেন? খুব সন্দেহ করি, তার সঙ্গে এখনই দেখা করা দরকার। ভালোই তো। আচ্ছা, আপনি ঘটনার স্থলে ভালো করে খুঁজেছিলেন? খুঁজেছিলাম বই কি। কিছু পেয়েছিলেন? না, এমন বিশেষ কিছু না। তাহলে কিছুই পাননি? কিছুই না তেমন। কাঠের পাতের কথাটা জানকীবাবুকে বলার ইচ্ছে হলো না। জানকীবাবুকে বলে কি হবে? তিনি কি বুঝতে পারবেন জিনিসটা আসলে কি? মিস্টার সোমের সাহায্য ব্যতীত কি আমারই বোঝার কোনো সাধ্য ছিল? মিস্টার সোমের মতো পণ্ডিত ও বিচক্ষণ গোয়েন্দা খুব বেশি নেই এদেশে, এ আমি হলপ করে বলতে পারি। জানকীবাবু চলে গেলে আমি শ্রীগোপালকে বললাম,
তুমি একে কি বলেছিলে? কি বলবো? ননী ঘোষের কথা বলেছো? হ্যাঁ, তা বলেছি। আমাকে তোমার বিশ্বাস না হতে পারে, তা বলে আমার আবিষ্কৃত সূত্রগুলি তুমি তুমি অন্য ডিটেকটিভকে দেওয়ার অধিকার কিভাবে পাও? শ্রীগোপাল চুপ করে রইল। আমি শ্রীগোপালের ওপর খুবই বিরক্ত হলাম। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি মহিন স্যাকরার সঙ্গে আবার দেখা করতে গেলাম। মহিন আমায় দেখে ভয়ে ভয়ে একটা টুল পেতে দিল বসবার জন্য। মহিন, একটা সত্যি কথা বলবে? কি বলুন? তোমার সঙ্গে ননির ঝগড়া বিবাদ হয়েছিল কিছুকাল আগে? মহিন আমার দিকে অবাক হয়ে চেয়ে থাকলো। ননি বলেছে বুঝি? সব মিথ্যে কথা ওর বাবু, সব মিথ্যে। ঝগড়া হয়েছিল তাহলে? সত্যি বলো। মহিন চুপ করে রইল অনেকক্ষণ, তারপর আস্তে আস্তে বলল, হয়েছিল বাবু, কিন্তু আমার তাতে কোনো দোষ? আমি সে কথা বলিনি। ঝগড়া হয়েছিল কিনা জিজ্ঞেস করছি। হ্যাঁ বাবু। কি নিয়ে ঝগড়া হয়েছিল বলো এবার। সোনার দর নিয়ে বাবু। আচ্ছা, তুমি শ্রীগোপালের কাছে ননী ঘোষের তাবিজ গড়ানোর কথা এই জন্য বলেছিলে? কেমন, ঠিক কি না? হ্যাঁ বাবু। তুমি তখন ভেবেছিলে যে ননী ঘোষই খুন করেছে? তা না। ঠিক বলো। না বাবু। তাহলে তুমিও যে দোষী হবে আইনগত, তাই ভাবছো বুঝি? মহিন স্যাকরা ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। বাবু, তা তা তোমাকে গ্রেপ্তারের জন্য থানায় খবর দেব? মহিন আমার পা জড়িয়ে ধরাধরি করতে লাগলো। দোহাই বাবু, আমার সব কথা শুনুন আগে। আপনি দেশের লোক, আমার সর্বনাশ করবেন না বাবু। কাচ্চা বাচ্চা মারা যাবে। কি বলো? তখন আমিও লুটের টাকা বলে সন্দেহ করিনি। কি করে করব বলুন বাবু? তা কি সম্ভব? তবে কখন সন্দেহ করলে? বাবু, শ্রীগোপালই আমায় বলল আপনি ননী ঘোষকে সন্দেহ করেন। তখন আমি ভাবলাম গহনার কথাটা প্রমাণ না করলে আমি মারা যাব এরপরে, তাই বলেছিলাম। শ্রীগোপালের নির্বুদ্ধিতা দেখছি নানা দিক থেকে প্রকাশ পাচ্ছে। যদি ওর বাবার খুনের আসামি ধরা না পড়ে, তবে সেটা ওর নির্বুদ্ধিতার জন্যই ঘটবে। কথাটা শ্রীগোপালকে বলবার জন্য তার বাড়ির দিকে চললাম। রাস্তাটা বাড়ির পেছনের দিকে। শিগগির হবে বলে শর্টকাট করে গেলাম বনের মধ্যে দিয়ে। সেই বন যেখানে আমি সেদিন মিশমি জাতির কবচ ও দাঁতন কাঠির গোড়া সংগ্রহ করেছিলাম। অন্ধকারেই যাচ্ছিলাম। হঠাৎ একটা সাদা মতো কিছু দূরে দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। জিনিসটা নড়ছে চড়ছে, আবার বুকের রক্ত হিম হয়ে গেল। এই বনের পরেই গাঙ্গুলি মশাইয়ের বাড়ি। ও, গাঙ্গুলি মশাইয়ের ভূত নাকি রে বাবা! হঠাৎ একটা টর্চ জ্বলে উঠল, সঙ্গে সঙ্গে কড়া গলায় হাঁক, কে ওখানে? আমিও তো তাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, কে আপনি? টর্চের আলো আধার কেটে গেলে বুঝলাম, ওহো, জানকীবাবু ডিটেকটিভ। আপনি কি করছিলেন অন্ধকারে বনের মধ্যে? আমি এই এই ও, বুঝেছি। কিছু মনে করবেন না, হঠাৎ এসে পড়েছিলাম এখানে। না না, কিছু না। তাড়াতাড়ি পাশ কাটিয়ে এগিয়ে চললাম। ভদ্রলোক শুধু অপ্রতিভই নন, যেন ভীত ও ত্রস্ত হয়ে পড়েছেন। জানকী বড়ুয়া প্রাইভেট ডিটেকটিভকে ভূত ভেবে ফেলেছিলাম। হাসি পেল নিজেরই ওপর। সেদিন সন্ধ্যার পরে শ্রীগোপালের বাড়ি বসে চা খাচ্ছি। জানকীবাবুও পাশে এসে বসলেন। চা খেতে খেতে ভদ্রলোক গল্প বলতে লাগলেন। আমি তো মশাই গাঁয়ের জামাই, আর 14 বছর বিয়ে করেছি। কাকে না চিনি বলুন? গ্রামে সবাই আমার আত্মীয়। আপনি এখানে প্রায় যাতায়াত করেন? আমার স্ত্রী মারা গিয়েছে আজ 3 বছর, তারপর নিয়মিত আসা হয় না। তবে শাশুড়ি বৃদ্ধ, চিঠি লেখেন, আসতে হয়। ছেলেপুলে কি আপনার? একটি ছেলে হয়েছিল, মারা গিয়েছে। এখন আর কিছুই নেই। হঠাৎ জানকীবাবু আমায় জিজ্ঞেস করলেন, আচ্ছা, গাঙ্গুলি মশাইয়ের খুন সম্বন্ধে পুলিশ কোনো সূত্র পেয়েছে বলে আপনার মনে হয়? কেন বলুন তো? গাঙ্গুলি মশাই আমার শ্বশুর সমান ছিলেন, বড় স্নেহ করতেন। খুনের কিনারা না হওয়া পর্যন্ত শান্তি নেই। আমি নাম চাই না, যার দ্বারাই হোক কাজটা হওয়া দরকার। নাম কে চায় বলুন, আমিও নয়। তবে আসুন,
মিলেমিশে কাজ করি। আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, প্রথম কথা, আপনি কোনো সূত্র পেয়েছেন? এখানে বলবো না, পরে জানাবো। ননী ঘোষের ব্যাপারে কি মনে হয়? সন্দেহ করি। আপনি? নিশ্চয়ই করি। ওর বিরুদ্ধে প্রমাণ? সেই গহনার ব্যাপারটাই তো বড় প্রমাণ। তাতে গোলমালও আছে যথেষ্ট। মহিন সাকরা ব্যাপারে? আমি মহিনকে সন্দেহ করি নে। কেন? মহিন তো গাঙ্গুলি মশাইয়ের খাতা লিখতো না। চলুন না, দুজনে একবার ননির কাছে যাই। গিয়েছি, লাভ নেই। হিসাবের খাতা কোথায়? পুলিশের জিম্মায়। ভালো করে দেখেছেন? দেখেছি বলেই তো ননিকে জড়াতে পারছি না। কেন? শুধু ননির হাতের লেখা নয়, আরও অনেকের হাতের লেখা আছে। কার কার? জানো কি বাবু, আমার মুখের দিকে উৎকণ্ঠিত চোখে চেয়ে থাকলেন এক মৃত মুসলমান ভদ্রলোক আর এক স্কুল ছাত্রের। ও, এই সে তো আমি জানি, শ্রীগোপালের মুখে শুনেছি। ননী ঘোষ এসে হাজির। বাবু, একটা কথা বলবো? কি? জানো কি বাবু, এ গাঁয়ের জামাই বলে খাতির করি, কিন্তু কাল রাতে যে রকম গালমন্দ দিয়েছেন, আমি দুঃখিত। দোষ করে থাকলে বাবু পুলিশে দিন, কিন্তু গালমন্দ কেন? তুমি বড় চালাক লোক ননী, সব বুঝি। পুলিশে দিলে হাজতের বাইরে একদিনও থাকবে না। বাবুও কি আমাকে এখনো সন্দেহ করেন? লোকটা সাংঘাতিক ধূর্ত। আমার বিশ্বাস খুনে এ জড়িত, অথচ ভাবছে আমার চোখে ধুলো দেবে। সে কথা এখন নয়, 1 মাসের মধ্যেই জানতে পারবে। বাবু, যতই সন্দেহ করুন, ধর্ম যতদিন মাথার উপর আছে। ধূর্ত লোকেরাই ধর্মের দোহাই পারে বেশি। লোকটার উপর সন্দেহ দ্বিগুণ হয়ে গেল। সারাদিন ব্যস্ত ছিলাম। সন্ধ্যায় আহার সেরে অনেকক্ষণ বই পড়লাম। তারপর আলো নিভিয়ে নিদ্রা দেবার চেষ্টা করলাম, কিন্তু ঘুম এলো না। এবং বোধহয় সেই জন্যই সেই রাতে আমার প্রাণ বেঁচে গেল। ব্যাপারটা কি হলো খুলে বলি। সেও এক কৃষ্ণপক্ষের গভীর অন্ধকার রাত্রি। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবার থেমে যাচ্ছে। আকাশ কুমোট, যেন দম বন্ধ করা বাতাসে ঠাসা। আমার ঘরের উত্তর দিকে একমাত্র কাঠের গড়াদের জানলা, তার ঠিক সামনে দরজা। পশ্চিমে জানলা নেই, কেবল একটি ছোট ঘুলঘুলি। রাত প্রায় 1টা বা তারও বেশি। ঘুম আসেনি, শুধু একটু তন্দ্রার মতো অবস্থা। হঠাৎ ঘুলঘুলির ঠিক নিচে পায়ের শব্দ। প্রথমে গুরুত্ব দিলাম না, ভাবলাম গরু বা ছাগল হবে, কিন্তু শব্দটা এবার আস্তে আস্তে জানলার দিকে এসে থেমে গেল। আমিও তখন ভাবছি গরুর পায়ের শব্দ হবে। হঠাৎ দেখি অন্ধকারে একজোড়া হাত একেবারে আমার বুকে, আর সেই হাতের মধ্যে একখানা ধারালো সোজা ছোরা। অন্ধকারেও যেন ছোরাটা ঝকঝক করছে। বিস্ময়ে কাটিয়ে আমি তরাক করে পাশ ফিরে ছোরাওয়ালা হাতটা ধরতে যাই, কিন্তু হাতের বদলে চেপে ধরি একটা বাঁশের লাঠিকে। এরপর মুহূর্তে কেউ এক ঝটকায় লাঠিখানা ছিনিয়ে নেয়। সঙ্গে সঙ্গেই ছোড়ার তীক্ষ্ণ আঘাত লাগে আমার কবজি আর বুকের উপরের অংশে। রক্তরক্তি অবস্থায় উঠে টর্চ চালাই। বিছানা রক্তে ভেসে গেছে। হাতে ন্যাকড়া ছিঁড়ে চলপট্টি বেঁধে ফেললাম। পরে লণ্ঠন জ্বালিয়ে দেখি লাঠির মাথায় ছোঁড়া বাঁধা ছিল, একেবারে কুড়োলের কায়দায় মারা হয়েছে। কিন্তু আমি ছিলাম মিস্টার সোমের ছাত্র। বালিশের তলায় ছিল 6 নলা ওয়েবলি রিভলভার। সেটা হাতে নিয়েই ঘরের চারপাশে টর্চ জেলে খুঁজে দেখি জানলার বাইরে টাটকা জুতোর দাগ। জুতো রাবারের শোলের, নম্বরটাও বোঝা যাচ্ছে। তবে কোনো ছাঁচ নেওয়ার উপকরণ আমার কাছে নেই। আমার মনে কেমন ভয় করতে লাগলো। আকাশের দিকে চাইলাম। কৃষ্ণপক্ষের ঘোর মেঘান্ধকার রজনী। এমনই রাত্রে ঠিক গত কৃষ্ণপক্ষেই গাঙ্গুলি মশাই খুন হয়েছিলেন। টর্চ ও রিভলভার সঙ্গে নিয়েই বেরিয়ে পড়লাম শ্রীগোপালের বাড়ির দিকে। শ্রীগোপাল, শ্রীগোপাল, ওঠো ওঠো, কে কে? বাইরে এসো, আলো নিয়ে এসো, সব বলছি। শ্রীগোপাল কেরোসিন টেমি জ্বালিয়ে চোখ মুছতে মুছতে এলো। আপনি এত রাত্রে কি মনে করে? চলো বসি, 1 গ্লাস জল খাও তো। চা খাবেন? স্টোভ আছে,
আমি চাকর, সব মজুত রাখি। বাকি রাতটুকু এখানেই থেকে যান না। আমি শ্রীগোপালকে এবার সব খুলে বললাম। ঘটনা শুনে শ্রীগোপাল বিস্মিত হয়ে বলল, এর মধ্যে ননি আছে মনে হয়, নিশ্চয়ই ওর কাজ। না, না, বলেন কি? এ ননির কাজ নয়। কি করে জানলেন? এ অঞ্চলের কেউ ছোঁড়া ব্যবহার করে না। বাংলার গ্রামে ছোঁড়া চলে না। এই কাজ করেছে এমন কেউ যে বাংলার বাইরে থাকে। কিন্তু আপনাকে খুন করতে চায় কেন? আমি দোষী খুঁজে বার করবার কাজে পুলিশকে সাহায্য করছি, এছাড়া আর অন্য কি উদ্দেশ্য থাকতে পারে? ভোর হতেই আমি ঘরে ফিরে যাই। জানলার বাইরে সেই জুতোর দাগ এখনও স্পষ্ট। বিকেলে ভাবলাম মামার বাড়ি যাব, ওখানে গিয়ে ক্ষতটা দেখিয়ে ওষুধ নেব। ঘরের জামা গায়ে দিচ্ছি, হঠাৎ মনে হলো ঘরে কেউ ঢুকেছিল। ঘরে কিছুই থাকে না, শুধু একটা স্যুটকেস, সেটা মেঝেতে পড়া, জামা কাপড় এলোমেলো, মানিব্যাগের টাকাটাও অক্ষত। অথচ বালিশের তলা থেকে তোষক অবধি তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। প্রথমে ভেবেছিলাম ছিঁচকে চোর, কিন্তু টাকা নেয়নি। তাহলে কি রিভলভার নিতে এসেছিল? রিভলভার আমার পকেটেই ছিল। জানকীবাবুকে ডেকে সব জানালাম। চলুন একবার জায়গাটা দেখে আসি। ঘরে ঢুকে আমরা সব দিক ভালো করে খুঁজে দেখলাম, সব ঠিক আছে। জানকীবাবু আমার চেয়েও ভালো করে খুঁজলেন। তিনিও কিছু বুঝতে পেরেছেন বলে মনে হলো না। দেখলেন তো? টাকা কড়ি কিছু গেছে? না, কিছু না। কোনো কিছু মূল্যবান ছিল? না, এখানে কী বা থাকবে? হঠাৎ মনে পড়ল মিসপিদের কবচ আর দাঁতনের টুকরোটা কাল পকেটে রেখেছিলাম, এখনও পকেটেই আছে। ভেবেছিলাম বলবো জানকীবাবুকে, কিন্তু কথাটা বলি বলি করেও বলা হলো না। ননির ওপর আপনার সন্দেহ হয়? খানিকটা হয়। একবার ওকে দেখে দেখা যাক। এখন নয়, আগে মামার বাড়ি যাই, তারপর দেখা যাবে। কিছুক্ষণ পরে জানকীবাবুর কাছ থেকে বিদায় নিয়ে আমি মামার বাড়ির পথে রওনা হলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মিসমিদের কবচ তৃতীয় পর্ব। আমাদের পরিবেশনা কেমন লাগলো ভিডিওটিতে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আগামী সপ্তাহে আসছে মিসমিদের কবচ অন্তিম পর্ব, ঠিক শুক্রবার সন্ধ্যে 9:30। শুনতে থাকুন সাহিত্য।